সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির ৩৮তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। এবার ওদের ফেরার পালা। ইসম সকাল সকাল দুটো রান্না করে খেয়ে নিয়েছে। সে খুব সকালে গোটা নৌকার পাটাতন ধুয়েছে। গলুইতে জল জমেছিল, সব ফেলে দিয়ে একেবারে নৌকা হালকা করে রেখেছে। পাল যেখানে যা সামান্য ছেঁড়া ছিল, গতকাল সারাটা দিন সেখানে সযত্নে সুতা দিয়ে মেরামত করে নিয়েছে। কোনো কারণেই যেন নৌকা চালাতে কষ্ট না হয়। গুণ টানার দড়ি ঠিকঠাক করে সে বসে থাকলে দেখল মেজকর্তা আসছেন সকলের আগে, মাঝে সোনা, লালটু পল্টু, পাগলকর্তা, আশ্বিনের কুকুর পিছনে। এখন স্টিমার ঘাটে খুব ভিড়। যে যার মতো পূজার দিনগুলি গ্রামে কাটিয়ে চলে যাচ্ছে। এই গ্রাম প্রায় শহরের সামিল। এখানে হাই স্কুল আছে, পোস্ট অফিস আছে, বাজার হাট, আনন্দময়ীর কালীবাড়ি আর বড় বড় জমিদারদের প্রাসাদ মিলে এক জাঁকজমক এই পূজার কটা দিন। তারপর ফের বাবুদেরকেও ঢাকা চলে যান, কলকাতায় যান। গ্রাম থেকে একে একে সবাই চলে গেলে পুরী খাঁ খাঁ করে। ভূপেন্দ্রনাথের এমনই মনে হচ্ছিল, ওরা চলে যাচ্ছে। সকাল সকাল ওরা সেদ্ধ ভাত খেয়ে নিয়েছে। ভূপেন্দ্রনাথ পাড়ে দাঁড়িয়ে ওদের বিদায় দিলেন। যতক্ষণ নৌকাটা শীতলক্ষার বুকে দেখা গেল, ততক্ষণ তিনি পাড়ে দাঁড়িয়ে থাকলেন। ওনার কেন জানি এ সময় কাছারি বাড়িতে ফিরতে ইচ্ছা হলো না। তিনি হেঁটে হেঁটে কালীবাড়ির দিকে চলে এলেন। ভাবলেন চুপচাপ তিনি কালীবাড়ির বারান্দায় গিয়ে মাকে দর্শন করবেন। পুরোহিত কালু চক্রবর্তী মাঝে মাঝে এসে নানা রকম কুশল সংবাদ নিলে হুঁ হাঁ করবেন। আর বারান্দায় বসে সেই ভাঙা প্রাচীর শ্যাওলা ধরা দুর্গের মতো বাড়িটাতে কোনো মন্দিরের সাদৃশ্য খুঁজে পান কি না দেখবেন। কি সাহস মৌলভী সাহেবের যে এখানে হাজার লক্ষ মানুষ নিয়ে এসে নামাজ পড়তে চায়, কোরবানি দিতে চায়। এসব করলে এ অঞ্চলে আগুন জ্বলে উঠবে। তিনি বললেন, মা, তুমি শক্তি দায়নি, তুমি শক্তি দিও মা। তিনি মনে মনে যেন কোনো ধর্মযুদ্ধের স্বপ্ন দেখছেন। যেন এই মা, আনন্দময়ী শক্তিদায়িনী মা, হাজার হাজার দৈব সৈন্য তৈরি করবে শরীর থেকে এবং অসুর নিধনে উদ্যত হবে। যুগে যুগে মা তুমি মুন্ডমালা ধারিণী। তারপর ভূপেন্দ্রনাথ মনে মনে হাসলেন। অবজ্ঞায় ওর মুখ কুঁচকে উঠল। থানার দারোগা, সদরের পুলিশ সাহেব, মাই ম্যাজিস্ট্রেট সব বাবুদের হাতে। একটা তার করে দিলেই স্টিমার বোঝাই করে সৈন্য সামন্ত হাজির হবে। তিনি অবহেলায় মুখ কুঁচকে রাখলেন। ভিতরে ভিতরে তিনি এত বেশি উত্তেজিত যে হাঁটতে হাঁটতে তিনি নিজের সঙ্গেই কথা বলছেন। তিনি যেন একটা রণক্ষেত্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। তখন ইসম হালে বসে সোনাকে বলল, কি গো কর্তা, মুখ কালা কেন? সোনা মুখ ফিরিয়ে রাখল, যেন ইসম ওর মুখ দেখতে না পায়। আর কি, এইবার নাও ঘাটে লাগাইয়া দিমু। আপনার মায় ঠিক ঘাটে খাড়াইয়া থাকবো, গেলে আপনার কোলে তুললা নিব। পাগল মানুষ মনীন্দ্রনাথ নৌকার গলুইয়ে বসে আছেন, রোদ মাথার উপর। ইসম বারবার অনুরোধ করছে ছইয়ের ভিতর বসতে। তিনি বসেননি। একেবারে অচঞ্চল পুরুষ, পদ্মাসন করে বসে আছেন। রোদে মুখ লাল হয়ে গেছে। সোনার এখন এসব ভালো লাগছে না। সে বাড়ি যাচ্ছে। অমলা কমলা এখন কত দূরে। সে বাড়ি গিয়ে মাকে কেমন দেখবে তাও জানে না। কেমন এক পাপ বোধে সেই থেকে সে আচ্ছন্ন। অমলা কমলার কান্না, অথবা সেই রাত্রি ওকে যেন আরো বেশি সচেতন করে দিয়েছে। কেউ যেন বলছে, তুমি এটা ভালো করনি সোনা। সে যে জন্য সারাক্ষণ চুপচাপ বসেছিল নৌকায়। বাড়ির ঘাটে নৌকার শব্দ পেয়ে ধনবউ ছুটে এসেছিল। বড় বউ এসেছে। সে খবর পেয়েছে পাগল মানুষ সাঁতার কেটে কখনো গ্রামের পথে হেঁটে মুড়াপাড়া চলে গেছেন। যেদিন সোনা ফিরবে সেদিন তিনিও ফিরবেন। সোনা নৌকা থেকে লাফ দিয়ে নেমেই মাকে জড়িয়ে ধরল। এতক্ষণ যে মনটা ভারী ছিল, এখন তা একেবারে হালকা হয়ে গেছে।
বড় বউ বলল, কি সোনা, মার জন্য কাঁদিসনি তো? সোনা ঘাড় কাত করে না করল। ঠিক কেঁদেছিস, তোর চোখ মুখ বলছে। কিরে লালটু, সোনা কাঁদেনি? না জেঠিমা। তাহলে আর কি, এবার জ্যাঠামশাইয়ের মতো হয়ে গেলি, যেখানে খুশি চলে যাবি, কারো জন্য মায়া হবে না। বড় বউ যেন এই কথায় পাগল মানুষকে সামান্য খোঁচা দিল, আর পাগল মানুষ মনীন্দ্রনাথও যেন সে খোঁচা ধরতে পেরে তাকালেন বড় বউর দিকে। বড় বউ বলল, এসো। যেন বলতে চাইল, তুমি কোথাও চলে গেলে আমার ভারী কষ্ট হয়, ভয় হয়, আমার আর কে আছে। সোনা প্রায় যেন বিশ্ব জয় করে ফিরেছে। তার নূতন অভিজ্ঞতা, হরিণ, ময়ূর এবং বায়োস্কোপের বাক্স, এসব তার সকলকে দেখাতে না পারলে অথবা বলতে না পারলে মনে মনে শান্তি পাচ্ছে না সে। প্রথমে মালতী পিসিকে এসব দেখাবে ভাবল, গোপাটে ফতিমা এলে তাকে দেখাবে ভাবল। সোনার মনে হলো কতদিন পর সে এখানে ফিরে এসেছে, যেন সে দীর্ঘদিন এখানে ছিল না। সবার সঙ্গে দেখা না করা পর্যন্ত সে স্বস্তি পাচ্ছে না। সে প্রথমে বড় ঘরে ঢুকেই ঠাকুরমা ঠাকুরদাকে প্রণাম করল। তারপর উঠোনে নেমে এলে বড় বউ বলল, সোনা, জামা প্যান্ট ছেড়ে খেয়ে নাও। সোনা এসব শুনল না, ওরা সেই কখন খেয়ে বের হয়েছে, সুতরাং খিদে পাবার কথা। ওরা হাত পা ধুয়ে এলেই বড় বউ খেতে দেবে, কিন্তু কেউ খেতে আসছে না। সোনা দৌড়ে পুকুর পাড়ে চলে গেল, অর্জুন গাছটার নিচে দাঁড়ালো। দক্ষিণের ঘরে আবেদ আলী বসে আছে। ছোট কাকা বাড়ি নেই, পাল বাড়ির সুভাষের বাবা নেই, হারান পালের বাড়ি খালি। সোনা অর্জুন গাছটার নিচে দাঁড়িয়ে সব লক্ষ্য করল। শুধু জলে এখন মালতী পিসির পাতিহাঁস সাঁতার কাটছে। সে পুকুর পাড় ধরে কদবেল গাছটার নিচে চলে এলো। এখান থেকে শোভা আবুদের বাড়ি চোখে পড়ে। সে হাঁটু জলে নেমে সোজা ওদের বাড়ি উঠে এসে দেখল নরেন দাস বাড়িতে নেই। সব কেমন খাঁ খাঁ করছে। শোভা আবু নেই, ওদের মা নেই, এমনকি সে মালতী পিসিকেও দেখতে পেল না। কেবল মনে হলো ওদের তাঁত ঘরে কেউ বসে তামাক কাটছে। সোনার কেমন ব্যাপারটা ভুতুড়ে মনে হলো। কেউ নেই, সে একা। সূর্য অস্ত গেছে, অথচ বাড়ির পর বাড়ি সে দেখছে খালি পড়ে আছে। ওর কেমন ভয় ধরে গেল। সে তাড়াতাড়ি উঠোন পার হয়ে বাড়ির দিকে ছুটবে ভাবল। আর তখন দেখল মালতী পিসি একটা পিটকিলা গাছের নিচে দাঁড়িয়ে আছে, একা, নির্জনে কার সঙ্গে যেন কথা বলছে। সে কাছে গেল। অন্যদিন হলে মালতী পিসি ওকে জড়িয়ে ধরত, আদর করত, কিন্তু আজ কেন যে মালতী পিসির চোখ মরা, চুল বাঁধেনি, কেমন রুক্ষ চোখ মুখ, মাঝে মাঝে থুতু ফেলছে। মাঝে মাঝে ঠিক নয়, যেন এক অসুচি ভাব সারাক্ষণ শরীরে। সবসময় সে থুতু ফেলে শরীর পবিত্র রাখতে চাইছে, আর কার সঙ্গে যেন বিড়বিড় করে কথা বলছে। সোনাকে দেখে সে কোনো কথা বলছে না, একেবারে ঠায় দাঁড়িয়ে আছে। সে যে সোনাকে চেনে এমন মনেই হচ্ছে না। সুতরাং সোনা গাছটার নিচে গিয়ে দাঁড়ালো। সোনা এসেছিল ওর বায়োস্কোপের বাক্স দেখাতে, আর এখন মালতী পিসির এমন চেহারা দেখে সে কথা পর্যন্ত বলতে পারল না। মালতী পিসির কি একটা অসুখ হয়েছে, অসুখ হলে মানুষের চোখ মুখ এমন হয়। সোনার দাঁড়াতে পারল না। সে ছুটে এসে জেঠিমাকে বলল, মালতী পিসি গাছের নিচে। সে বলে শেষ করতে পারল না। জেঠিমা বললেন, ওর কাছে যাবে না, ওকে বিরক্ত করবে না। সে জেঠিমাকে বলল, ছোট কাকা বাড়ি নাই কেন? শোভা, আবু, নরেন দাস বাড়ি নাই, পালবাবুর সুভাষের বাবা নাই। এসব শুনে বড় বউ এক ফকিরের দরগায় মেলা বসেছে এমন বলেছে। গ্রাম ভেঙে মানুষজন দেখতে গেছে সেই মেলা। জেঠিমার কথা শুনে সোনার মনে হলো এই পৃথিবীতে আবার একটা কিংবদন্তি সৃষ্টি হচ্ছে। এ এক অলৌকিক ক্রিয়া, কারণ এক রাতে দুটো ঘটনা ঘটে কি করে? ঘটে না, ঘটতে পারে না। রাতের মাঝামাঝি সময়ে ফকির সাহেবের অলৌকিক আবির্ভাব নরেন দাসের বাড়িতে।
সাক্ষাৎ মা লক্ষ্মী অথবা জননীর মতো ফকির সাহেব মালতীকে রেখে গেলেন। আর আশ্চর্য, দরগার মানুষেরা অথবা যারা ইন্তেকালে এসেছিল কবর দিতে, তারা দেখছে ফকির সাহেবের বিবি লম্ফ জেলে সেই রাতে বসে আছে দরগায়। পাশে কফিনের ভিতর ফকির সাহেবের মৃতদেহ। অলৌকিক ঘটনা না ঘটলে এমন হয় না। 10 ক্রোশের ফারাক, নদী নালার দেশ, জোয়ারের জল কখন আসে যায় কেউ টের পায় না। সেই জলে জলে ফকির সাহেবের বিবি দিনমানের পথ মুহূর্তে পাড়ি দিয়েছিল। মানুষের মনে তেমন একটা অবিশ্বাস গড়ে উঠতে পারেনি। গ্রাম মাঠের জায়গা, নদী নালার দেশ, খবর পৌঁছাতে সময় লাগল না। নরেন্দার সকলকে ফকির সাহেবের অলৌকিক আবির্ভাবের কথা রটিয়ে দিয়েছিল। মধ্যরাতে আল্লাহ রহমানুর রাহিম বলে উঁচু লম্বা মানুষের আগমন এবং মৃত্যুর খবর শুনতেই নরেন্দাসের মনে হয়েছিল যোজন দূরে মাথা উঠে গেছে ফকির সাহেবের। দুঃখিনী মালতীকে তিনি আলখাল্লার ভিতর থেকে ছোট একটা পুতুলের মতো বের করে দিয়ে নিমেষে হাওয়ায় লীন হয়ে গেছেন। এই ঘটনায় ফকির সাহেব রাতারাতি পীর বনে গেলেন। আবার কিংবদন্তি, ধর্মের মতো অথবা সেই তালপাতার পুঁথির মতো কেবল কিংবদন্তি। বিশ্বাস অবিশ্বাস নিয়ে নিরন্তর বিবদমান 2 সাম্রাজ্য। এক পাশে সোনা, মাঠ পার হলে গোপাট, গোপাটের ওপাশে ফতিমা। ফতিমা এলেই সোনা সেদিন সেই সন্ধ্যায় বায়োস্কোপের বাক্সটা তাকে দিয়ে দিল। কেডা দিল সোনা বাবু? অমলা। কেন দিল? খুব ভালোবাসে আমারে। ফতিমা অর্জুন গাছটার নিচে দাঁড়িয়ে চুপচাপ বাবুর মুখ দেখল। তারপর বলল, বায়োস্কোপের বাক্স আমার লাগে না। সোনা বলল, কেন লাগে না? লাগে না, আমি নিমু না। সোনা বলল, কেন নিবি না? ফতিমা কথা বলল না। সোনাবাবু মুড়াপাড়া থেকে ফিরে এসেছে শুনেই সে জল ভেঙে চলে এসেছে পুকুর পাড়ে। জল বেশি নেই গোপাটে, পায়ের পাতা ডুবে যায় এমন জল। ফতিমা বাবুর সঙ্গে কথা না বলে শাড়িটা একটু ওপরে তুলে জলে নেমে গেলে সোনা বলল, অমলা বলল, অমলা আমার পিসি হয়। ফতিমা ঘাড় কাত করে তাকালো এবং উঠে এসে বায়োস্কোপের বাক্সটার জন্য হাত পাতল। সোনা দেবার আগে ফতিমাকে বাক্সের খোপে চোখ রাখতে বলল। সে ছবি পাল্টে পাল্টে দেখাচ্ছে। ফতিমা এই ছবিগুলির ভিতর আরব্য রজনীর রহস্যময় জগৎ আবিষ্কার করে কেমন বিমূঢ় হয়ে গেল। যেন এবার ওর চোখ তুলে বলার ইচ্ছা, সোনাবাবু এতদিন কোথায় ছিলেন? তারপর ওর চোখ মুখ দেখলেই টের পাওয়া যায় সে বিকেল হলেই পুকুর পাড়ে পেয়ারা গাছটার নিচে এসে দাঁড়িয়ে থাকত। সেই গাছটার নিচ থেকে মাঠের এপারে এই অর্জুন গাছ স্পষ্ট। অর্জুন গাছের নিচে কেউ এসে দাঁড়ালেও স্পষ্ট। কেবল পাট গাছগুলি জ্যৈষ্ঠ আষাঢ়ে বড় হয়ে গেলে 2 গাছের নিচেই ঢাকা পড়ে যায়, কেউ কাউকে দেখতে পায় না। তখন পেয়ারা গাছের নিচে দাঁড়ালে ওপারে অর্জুনের ছায়ায় কেউ দাঁড়িয়ে আছে কিনা বোঝা যায় না। পাট কাটা হলে সব আবার খালি। ফতিমা বিকেলে গাছের নিচে দাঁড়ালেই টের পায় সোনাবাবু কোথায়। সে বিকেলে গাছের নিচে দাঁড়িয়ে থেকেছে, অথচ সে বাবুর মুখ দেখতে পায়নি একবারও। কেমন একটা ক্ষোভ, অভিমান এতদিন ভিতরে ভিতরে ছিল। বায়োস্কোপের বাক্সটা দিতেই অভিমান ওর জল হয়ে গেল। ফতিমা বলল, নানি কইছে একবার যাইতে। সোনা বলল, বলবি নানি বলছে যেতে। এটা তো বইয়ের ভাষা, বইয়ের ভাষায় কথা বলতে শিখবি। আমার লজ্জা লাগে। আমারও। বলে সে হাহা করে হেসে উঠল। অমলা পিসি জেঠিমার মতো কথা বলে। আমাকে বলে, সোনা যা মুকিরে যাবো বলবি। আপনি কি কইলেন? কইলাম লজ্জা লাগে। আমারও লাগে। বলেই ফতিমা নেমে গেল জলে।
তারপর সারা মাঠে জল ছিটিয়ে মাঠের ওপারে উঠে পেয়ারা গাছটার নিচে হাত তুলে দিল। সোনাও হাত তুলে দিল। সিগন্যাল পেয়ে যে যার গাড়িতে যে যার বাড়ি মুখো রওনা দিল। সোনা দক্ষিণের ঘরে ঢুকে দেখল আলিমদ্দিও নেই। আবেদ আলী শুধু বসে রয়েছে। আলিমদ্দি এবং ছোট কাকার ফিরতে দেরি হবে। ফকিরের দরগায় গেছে ওরা। সুতরাং এত বড় বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকবে না। রাতে চোর ছাঁচোরের উপদ্রব, সেজন্য শচীন্দ্রনাথ আবেদ আলীকে রেখে গেছেন বাড়ি পাহারা দিতে। আবেদ আলী থাকবে, খাবে এবং বাড়ি পাহারা দেবে। সোনা নিজে একটা হ্যারিকেন এনে বৈঠকখানার দাওয়ায় রেখে দিল। সোনা আবেদ আলীকে বলল, আপনি গেলেন না? কোনখানে? ফকির সাহেবের দরগায়। কাইল যামু। কারণ ইসম যখন এসে গেছে তখন আর তার থাকবার কথা নয়। সবাই যাবে দরগাতে, সময় পেলেই চলে যাবে। কোথাও যাবার নাম শুনলে সোনারও যাবার ইচ্ছে হয়। মেলার কথা মনে হলেই সেই সার্কাসের কথা মনে হয়, দুই বাঘের কথা মনে হয়। সে কি ভেবে এবার হ্যারিকেনের উপর ঝুঁকে বসল। আজও পড়া থেকে ওদের ছুটি। কাল থেকে না, কোজাগুড়ি লক্ষ্মী পূজা শেষ হলে রাত দিন জেগে পড়া, স্কুল খুললেই পরীক্ষা। সুতরাং সে একটু সময় পেয়ে আবেদ আলীর মুখ দেখছে। আবেদ আলী কেমন নির্জীব মানুষ হয়ে গেছে। জব্বর এখনও নিখোঁজ। আবেদ আলীর শরীর ক্রমে ভেঙে আসছে। জালালি মরে যাবার পর থেকে দ্বিতীয় পক্ষের বিবিটা আবেদ আলীর অভাব অনটন বুঝতে চায় না। কেবল খাই খাই ভাব। যা রাঁধবে নিজে একা খাবে, ওকে পেট ভরে খেতে দেবে না। সেই বাড়িতে আজ রাতে পেট ভরে খেতে পারবে। ওর কাঁচা পাকা দাড়ির ভিতর পেট ভরে খাবার লোভী মুখটা ধরা পড়ছে। কেবল চোখ দেখলে টের পাওয়া যায়। জব্বরটা ওকে বড় ছোট করে দিয়ে গেছে। থানা পুলিশ হতো, কিন্তু ফকির সাহেবের এমন অলৌকিক ক্রিয়াকাণ্ডের পর সবাই সব ভুলে গিয়ে দরগার মেলা নিয়ে মেতে উঠেছে। আর সবচেয়ে আশ্চর্য এই মালতী। যে রাতে ফিরে এলো মালতী, হল্লা করে লোক জড়ো করল না নরেন দাস। চেঁচামেচিতে বোঝা দেয় সব, তবু ওর যা কথা তাতে বোঝা যাচ্ছে ফকির সাহেব আর সাধারণ মানুষ ছিলেন না। ফুসমন্তরে জ্বলে উঠেছিল এক অগ্নিশিখা। শিখার প্রচণ্ড আলোতে ঋষিগণের সহস্র মুখ যেন সারা উঠোনে ভেসে বেড়াচ্ছিল। যেন বলছেন ফকির সাহেব, আমার জননীরে কেউ অসতী করে নাই নরেন দাস, তারে তুমি তুইলা লও। প্রায় গোটা ব্যাপারটা নরেন দাসের কাছে সীতার বনবাসের মতো মনে হয়েছিল। মালতী অন্ধকারে চুপচাপ। সে কোনো কথা বলছিল না। পাষাণ প্রতিমার মতো তার শক্ত চোখ মুখ। চোখ দুটো কেবল জ্বলছিল। তাকে প্রশ্ন করলেও কোনো জবাব পাওয়া যাচ্ছে না। সে ক্রমে শক্ত হয়ে যাচ্ছে। সে ক্রমে চুপচাপ, অর্থহীন দৃষ্টি। সে বারান্দায় চিড়িয়াখানার জীবের মতো বসেছিল। পাড়া প্রতিবেশীরা তাকে দেখে যাচ্ছে এবং ভিন্ন ভিন্ন মন্তব্য ছুঁড়ে দিচ্ছে। ফকির সাহেবের মতো মানুষ হয় না, আল্লাহর বান্দা তিনি, এমন বলাবলি করছিল। এভাবে একদিন গেল, দুদিন গেল। নরেন দাস তার বোনকে কেন জানি আর জল চল করে নিতে পারল না। জাতিতে জবন, এরা মানুষ না, ওরা চুরি করে নিয়ে গেছে। সুতরাং বাঘে ছুলে 18 ঘা, জবনে ছুলে 36। সে মালতীর জন্য ঢেকি ঘরের বারান্দায় একটা খুপড়ি করে দিল। সেই খুপড়িতে ঠিক একটা পাতিহাঁসের মতো মালতী এক সকালে ঢুকে গেল। আর আশ্চর্য, খুপড়ি ঘরে এমন এক সুন্দরী বিধবা একা থাকতে সাহস পেয়ে গেল। শরীরে তার আর কি আছে যে মানুষ জোর করে কেড়ে নিতে পারে? সে এতদিন সোহাগে সব লালন করছিল এবং আকাশে নানা রকম নক্ষত্রের ছবি দেখলে তার যার কথা বেশি মনে হতো সেই রঞ্জিত। সে তাকে না বলে চলে গেছে। সে তাকে আর কিছু দিতে পারল না। এই উচ্ছিষ্ট শরীরের কথা ভাবলেই ওর মুখে থুতু উঠে আসে। সারাদিন জলে ডুবে থাকতে চায়। জলে নামলেই মনে হয় তার শরীর পবিত্র হয়ে যাচ্ছে। জলে ডুবে গেলে মনে হয়, আহা কি শান্তি মা জননী জাহ্নবীর কোলে। সে ডুবে গেল কিনা,
তার আঁচল অথবা চুল ভেসে থাকলো কিনা, কি শীতের রাত কি গ্রীষ্মের দাবদাহে, শুধু তার মনে এমন এক প্রশ্ন। প্রতিবেশী বালকদের এটা একটা খেলা হয়ে গেল। মালতী পিসি কেবল ভোঁস ভোঁস করে একটা উদবিড়ালের মতো ডুবত ভাসত। ওরা পাড়ে দাঁড়িয়ে খেলা করত অথবা ঠাট্টা তামাশা করত। পিসির আঁচল ভেসে আছে বলতো, অথবা চুল, না না চুল না, তোমার পায়ের আঙুল দেখা যাচ্ছে, হাতের আঙুল, তোমার শাড়ি জলের ভিতর বাতাস পেয়ে পাল তুলে দিতে চাইছে। তোমার সব ডুবে যায়নি, তুমি কেবল কিছু না কিছু নিয়ে জলের উপর ভেসে আছো। এমন যখন বলতো বালকেরা, তখন মালতীর কি করুণ মুখ। আমার সব তবে ডোবে না, আমার কিছু না কিছু ভাইসা থাকে। দেখ দেখ সোনা, ডুবে আছে কিনা দেখ। সোনা বলতো, পিসি তুমি ডুবে গেছো। তারপরে মালতী সারা ঘাটে জল ছিটিয়ে উঠে আসত। চারপাশে শুধু অপবিত্র এক ভাব। সে বালতি থেকে জল ছিটাতো আর ঘরের দিকে এগিয়ে যেত। সূচিবায়গ্রস্ত মালতী এইভাবে ক্রমে জলে ডুবে থাকতে থাকতে একসময় শ্রীহীন, রুক্ষ এবং পাগল প্রায় হয়ে গেল। সারা রাত অভিমানে চোখ ফেটে জল আসে, চোখে ঘুম থাকে না। সোনা যখনই এসেছে দেখেছে মালতী পিসি জলে সাঁতার কাটছে, জল থেকে কিছুতেই উঠতে চাইছে না, মুখ বড় করুণ, শরীর থেকে কারা যেন তার প্রাণ পাখি নিয়ে পালিয়েছে। নরেন দাস বকে বকে জল থেকে তুলে নিয়ে যাচ্ছে। এভাবে শরৎকালটা কেটে গেল সোনার। শশীভূষণ পূজার ছুটি শেষ হলে চলে আসবেন। হেমন্তের দিনে পড়ার চাপ বেশি। ওকে সকালে এবং রাতে বেশি সময় শশীভূষণ নিজের কাছে পড়ার জন্য বসিয়ে রাখবে। পাগল জ্যাঠামশাই কিছুদিন হলো কোথাও যাচ্ছেন না। সোনার ধারণা সেই জ্যাঠামশাইকে শান্ত এবং ধীরস্থির করে তুলছে। জ্যাঠামশাই সেই যে হাতি দেখতে গিয়ে ভালো হয়ে যেতে থাকলেন, যেন ক্রমে তিনি সেই থেকে ভালো হয়ে যাচ্ছেন। সে মাঝে মাঝে জ্যাঠামশাইকে তামাক সেজে দেয়, তামাক খান তিনি। বসে বসে আপন মনে সেই কবিতা আবৃত্তি করেন। স্নানের সময় স্নান, আহারের সময় আহার। রাতে তিনি ওদের পড়ার টেবিলের এক পাশে ছোট্ট পড়ুয়ার মতো সরল বাংলা ব্যাকরণ নিয়ে বসে থাকেন, যেন খুব নিবিষ্ট পড়াশোনায়। তিনি কখনো সোনার স্লেট নিয়ে পেন্সিলে নানা রকমের প্রজাপতি অথবা নদীর সাঁকো কিংবা মাঠের ছবি আঁকেন। কাউকে তিনি আর বিব্রত করেন না। সোনা লক্ষ্মী পূজার জন্য টুনি ফুল আনতে গিয়েছিল। জ্যাঠামশাই নৌকা বাইছিলেন এবং যেখানে দুর্লভ টুনি ফুল পাওয়া যায় ঠিক সেখানে তিনি তাকে পৌঁছে দিয়েছিলেন। এইসব জীবনের ভিতর সোনা দেখেছে বড় জেঠিমা খুশি। তিনি সারাদিন সংসারের জন্য উদয়াস্ত পরিশ্রম করছেন। জ্যাঠামশাই বাড়ি থাকলে জেঠিমার আর কোনো দুঃখ থাকে না। কপালে বড় গোল করে সিঁদুর, মাথায় লম্বা সিঁদুর, লাল পেড়ে কাপড়, কি ধবধবে এবং সাদা। আর শ্যামলা রঙের জেঠিমাকে কখনো কখনো রামায়ণে বর্ণিত নারী চরিত্রের সঙ্গে তুলনা করতে ইচ্ছা হয়। এইভাবে কার্তিক পূজার দিন এসে গেল। ফতিমা অর্জুন গাছের নিচে এসে একদিন বলে গেছে, এবার ওর দুটো শ্রীঘট চাই। শ্রীঘটের কথা সে মাকে বলেছে, জেঠিমাকেও বলেছে। সে ওদের প্রত্যেকের কাছ থেকে শ্রীঘট নিয়ে রাখবে এবং কার্তিক পূজার পরদিন ফতিমা এলে দুটো নয়, এবার 4টা দেবে। যেমন অমলা কমলা ওকে নানাবিধ দ্রব্য দিয়ে খুশি রাখতে চেয়েছে, সে তেমনি এই মেয়ে, কি যে মেয়ে, পায়ে মল, নাকে নোলক, ডুরে শাড়ি পরা মেয়ে তার জন্য অপেক্ষায় থাকে। সে তাকে কিছু দিতে পারলেই মহৎ কিছু করে ফেলেছে এমন ভাবে। আর কার্তিক পূজার দিনটাতেই ঘটনাটা ঘটল। ওরা বিকেলে গেছে মাঠে। সন্ধ্যার সময় চারপাশের জমিগুলোতে আগুন জ্বালানো হয়েছে। ভালো বুড়াতে আগুন দিচ্ছে সবাই। সংসারের যাবতীয় পাপ মুছে পরিবারের মানুষেরা হেমন্তের মাঠ থেকে পুণ্য তুলে আনতে গেছে। অলক্ষ্মী ফেলে লক্ষ্মী আনতে গেছে সবাই। সোনা, লালটু, পল্টু 3জন 3টা ভালো বুড়াতে আগুন দিয়ে এখন মাঠের উপর ছুটছে। ওরা ওদের সবচেয়ে যে জমি ভালো ফসল দেয় সেখানে আগুনের দণ্ডগুলি পুঁতে দিল। তারপর চাই কার্তিক পূজার জন্য সবচেয়ে পুষ্ট ধানের ছড়া।
এখন ওরা তিনজনে হেমন্তের মাঠে সে পুষ্ট ছড়ার জন্য জমি থেকে জমিতে ক্রমে সোনালী বালির নদীর চর পার হয়ে চলে যাবে। যে যত বড় ছড়া নেবে সে তত বেশি পুণ্য বহন করবে সংসারের জন্য। এভাবে এক প্রতিযোগিতা। সোনা একটা বড় ছড়া কেটে বলল, কি বড় দেখ দাদা। আর তখন পল্টু বলল, কই দেহি। দেখে বলল, বড় না চাই, বলে আরো বড় একটা ছড়া দেখালো। এবং ক্রমে এভাবে ওরা ছড়ার জন্য দূরের মাঠে নেমে গেল। পছন্দ হচ্ছে না। মনে হয় এই জমি পার হয়ে গেলে বড় মিয়ার জমি, জমিতে ফসল হয় সবার সেরা। অথবা কোথাও এমন জমি আছে যেখানে তাদের জন্য পুষ্ট ছড়া নিয়ে মা লক্ষ্মী অপেক্ষা করছেন। ওরা এখন মাঠে মাঠে মা লক্ষ্মীকে খুঁজছে। ওরা তিনজন এভাবে অনেক দূর চলে এলো। পুষ্ট এবং বড় ধানের ছড়া না নিতে পারলে গৌরব করা যাবে না। বড় জেঠিমা বলবেন, হোমা দেখ ধন, তোর ছেলে কত বড় ছড়া এনেছে। এই মাঠে পুষ্ট ধানের ছড়াটির জন্য ওরা জমি থেকে জমিতে ঘুরছে। আবছা অন্ধকার, হেমন্তের মাঠ বলে সামান্য কুয়াশা, অস্পষ্ট জ্যোৎস্না আকাশে বাতাসে। ওরা নুয়ে একটা করে ধানের ছড়া হাতে নিয়ে দেখছে আর রেখে দিচ্ছে, হাত দিয়ে মাপছে। না, বড় ছোট, প্রায় হাত লম্বা না হলে কার্তিক ঠাকুরের গলায় মালার মতো দোলানো যাবে না। তখন লণ্ঠন হাতে কারা যেন নদীর পাড়ে পাড়ে হেঁটে এদিকে আসছে। লণ্ঠনের আলো দেখে মনে হলো ওরা অনেক দূর চলে এসেছে। ওদের খেয়ালই ছিল না ওরা নদীর চর ভেঙে হাইজাদির মাঠে পড়েছে। লণ্ঠনের আলো দেখে ওদের বাড়ি ফেরার কথা মনে হলো। কাছে এলে সোনা দেখল ফেলু যাচ্ছে, মাথায় বড় একটা ট্রাঙ্ক। ফেলু মাথায় বড় ট্রাঙ্ক নিয়ে চলে যাচ্ছে। পিছনে শামসুদ্দিন এবং সবার পিছনে ফতিমা। ফতিমা আজ সালোয়ার পরেছে, লম্বা ফুল হাতা ফ্রক সোনালি রঙের। কাল ফতিমার আসার কথা অর্জুন গাছটার নিচে। সে ফতিমার জন্য 4টা শ্রীঘট রেখে দেবে। এ সময় কোথায় যাচ্ছে ফতিমা সেজে গুজে? সে ফতিমাকে দেখেও কিছু বলতে পারল না। শামসুদ্দিন এত বড় মাঠে ওদের তিনজনকে দেখে কেমন একটু বিস্মিত হলো। সে বলল, আপনারা? ধানের ছড়া খুঁজতে আইছি। শামসুদ্দিনের এতক্ষণে মনে পড়ল আজ কার্তিক পূজা। সবাই বের হয়ে পড়েছে পুষ্ট ধানের ছড়া খুঁজতে মাঠে। সে বলল, পাইছেননি? ওরা যা সংগ্রহ করেছিল দেখালো। শামসুদ্দিন হাসল। মা লক্ষ্মী এত ছোট হইব কেন, হাসেন আমার লগে। ওরা ফের হাঁটছিল। সোনা কিছুতেই কিছু বলছে না। সে ফতিমার পাশাপাশি হাঁটছে, তবু কথা বলছে না। ফতিমাও কিছু বলল না। সে আর বেশিক্ষণ অভিমান করে থাকতে পারল না। বলল, তুই সিরা ঘট নিবি না? রাইখা দিয়েন, ঢাকা থেকে আইলে নিমো। তুই ঢাকা যাইবি? আমরা সবাই ঢাকায় যামু। আমি স্কুলে পড়মু, বাড়িতে নানি একলা থাকবো। সোনা বলল, কই তুই আগে কস নাই তো? কমু কি, বাজি সকালে সব কইল। সোনা জানে ফতিমার বাবা বাড়ি এলে সে কোথাও যায় না। সোনা আবার চুপ করে গেল। ফতিমাও কিছু বলছে না। সে বলল, সোনা বাবু, আপনি আমারে চিঠি দিবেন। যা, চিঠি দিব কি রে? আপনি কেমন থাকেন জানাইবেন। ছোট কাকায় বকবো। ফতিমা বলল, বিকালে আমি কানতে আসছিলাম। বাজি কইল, তুই কান্দস কেন? তোর আবার কান্দনের কি হইল? কিছু হয় নাই কান্দনের। তখন শামসুদ্দিন বলল, এই দেখেন পুষ্ট ধানের ছড়া। সে বিলের জলে একটা গামছা পরে নেমে গেল। এত বড় ধানের ছড়া কোনোখানে খুঁজে পাইবেন না। এই বলে সে তিনজনের হাতে 3 গুচ্ছ বড় বড় ধানের ছড়া দিয়ে বলল,
জলে না নামিলে কেহ শিখে না সাঁতার। কি বলেন কর্তা? লক্ষ্মীরে আনতে গেলে কষ্ট লাগে। এই বলে সে গামছা দিয়ে শরীর মুছে ফেলুকে বলল, তোরা হাঁটতে থাক, আমি অগো দিয়ে আসি। ওরা বাড়ি চিন্না উঠে যেতে পারবো না। শামসুদ্দিন অর্জুন গাছটা পর্যন্ত এলো। পুবের বাড়ির সামনে, এবং সেখানে মালতী আছে। জব্বর মালতীকে চুরি করার তালে ছিল। ফকির সাহেব ওকে এখানে রেখে গেছেন, এবং জব্বর ওর দলের পান্ডা, সুতরাং এই অপরাধের জন্য সে কিছুটা দায়ী। ওকে দেখলে এমন মনে হয়। শামসুদ্দিন ভিতরে ভিতরে এই অসম্মানের জন্য পীড়িত। সে নিজেকে বড় অসহায় বোধ করল। সে নানাভাবে মুসলমান মানুষের ভিতর আত্মপ্রত্যয় ফিরিয়ে আনার চেষ্টা করছে, যা এতদিন নসিব বলে মেনে আসছিল সবাই। সে তা আঙুল তুলে দেখিয়ে দিয়েছে, ওটা নসিব নয়, ওটা আপনাদের অসম্মান। আপনারা এতদিন তা গায়ে মাখেননি। কিন্তু জাতির আত্মপ্রত্যয় ফিরিয়ে আনতে গেলে কিছু কঠিন উক্তি তাকে সময়ে অসময়ে করতে হয়েছে। কিন্তু তার বিনিময়ে জব্বরের এমন ইতর কাজ! ভিতরে ভিতরে তার জন্য সে জ্বলে পুড়ে খাক হচ্ছিল। সহসা গ্রাম ছেড়ে চলে যাওয়া নানা মানুষ নানাভাবে ব্যাখ্যা করবে। সে যাচ্ছে, যেন এখানে থাকলেই ওর মালতীর সঙ্গে দেখা হয়ে যাবে। সে কিছু বলতে পারবে না। সে মাথা নুয়ে অসম্মানের দায়ভাগ কাঁধে তুলে নেবে শুধু। মালতীর সামনে পড়ার ভয়েই বোধ হয় সে দেশ ছেড়ে চলে যাচ্ছে। অবশ্য সে হাজী সাহেবের ছোট ছেলে আকালুকে দলের পান্ডা করে দিয়ে গেছে। শহরে কাজের চাপ বেড়ে গেছে। সে এখন থেকে শহরেই থাকবে। শামসুদ্দিন আর উঠে আসতে সাহস পেল না। নরেন দাসের বাড়িতে কোনো লম্ফ পর্যন্ত জ্বলছে না। সে একা দাঁড়িয়ে থাকল অর্জুন গাছটার নিচে, যতক্ষণ না ওরা উঠে গিয়ে বলল, আপনি যান। ততক্ষণ সে গাছের নিচে দাঁড়িয়ে বারবার লক্ষ্য রাখছে নরেন দাসের বাড়িতে লম্ফ জ্বলছে কিনা। সে কেমন এখানে ভীতু মানুষের মতো দাঁড়িয়ে আছে। বারবার লম্ফের আলোতে মালতীর মুখ দেখার ইচ্ছা। মালতী, তুই আমার কসুর মাপ কইরা দিস, এমন বলার ইচ্ছা। সে আবার মাঠের দিকে হেঁটে গেলে গাছের নিচটা কেমন খালি হয়ে গেল। সোনা বাড়ি উঠে দক্ষিণের ঘরের বারান্দায় দেখল মাস্টার মশাই দাঁড়িয়ে আছেন। শশীভূষণ দেশ থেকে চলে এসেছেন। ওদের দেখেই তিনি বললেন, হে কি, তোমরা অলক্ষ্মী ফেলে লক্ষ্মী এনেছ? দেখাও তো লক্ষ্মী রে। ওরা ধানের ছড়া আলোতে তুলে দেখালো। খুব বড় ছড়া দেখছি, কোথায় পেলে? সোনা তার ছড়াও দেখালো। ওটা সবার বড় কিনা না ছোট, সে তার মাস্টার মশাইয়ের কাছ থেকে ছড়া দেখিয়ে তার সার্টিফিকেট চাইল। শশীভূষণ সোনার ইচ্ছা বুঝতে পেরে বলল, সবার বড় সোনার ছড়া। সোনা সেই না শুনে ছুটে গেল ভিতরে। মা জেঠিমা কার্তিক পূজার ঘরে নানা রকম আলপনা দিয়েছেন। হ্যাজাকের আলো জ্বলছে। জল চৌকিতে কার্তিক ঠাকুর, নিচে সারি সারি শ্রীঘট, ঘটে আতপ চাল, উপরে জলপাই। সে তার ধানের ছড়া মাকে দিল। মা দু হাতে সোনার হাত থেকে ধানের ছড়া বরণ করে নিলেন। কিন্তু শশীভূষণকে দেখে সোনার বুকটা কেঁপে উঠেছিল। সে আর খুব একটা এ পূজায় উৎসাহ পেল না। মাস্টার মশাই বড় কড়া প্রকৃতির লোক। তিনি খুব সকালে উঠবেন, সবার দরজায় গিয়ে ডাকবেন, সোনা ওঠ, লালটু ওঠ, পল্টু ওঠ, হাত মুখ ধুয়ে নে। তিনি সবাইকে ঘুম থেকে তুলে মাঠে নিয়ে যাবেন। প্রাতকৃত্যাদি হলে মটকিলার ডাল দেবেন, দাঁত মাজতে বলবেন। তিনি নিজে দাঁড়িয়ে থেকে দাঁত মাজা হলে বলবেন, উঠে এসো। তার জন্য আলাদা একটা তক্তপোষ দিয়েছিলেন শচীন্দ্রনাথ, বড় তক্তপোষ। তিনি সেখানে রাজ্যের সব গাছগাছরা জড়ো করে রেখেছেন। পেটের পীড়া, দাঁত ব্যথা, বাত এবং মাথা ধরা এবং অন্যান্য যাবতীয় রোগের তিনি ওষুধ দেবেন। ওরা মুখ ধুয়ে এলেই ভিজা ছোলা খেতে দেবেন, গুনে গুনে দেবেন, এবং গুনে গুনে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করাবেন। পড়া হলে স্নান, তেল মেখে দেবেন সোনার মাথায়। সকলকে নিয়ে তিনি পুকুর ঘাটে সাঁতার কাটবেন।
তারপর গরম ভাত, ডাল, বেগুন ভাজা এবং হেঁটে স্কুলে যাওয়া। শশীভূষণ এলেই ওরা একটা নিয়মের ভিতর আবার মানুষ হবে এমন ঠিক থাকে। এই নিয়মের ভেতর শশীভূষণের যত রাগ লালটুর উপর। লালটুর ডন বৈঠক ১১০ বার, সোনার ৫০ বার, আর পল্টুর ১২০ বার। পল্টু ঠিক ওঠবস করে কাজ সেরে নেয়, শোনাও। কিন্তু লালটু দেরি করে ওঠবস করবে। মাঝে মাঝে উঠতে বসতে ওর প্যান্ট হড়হড় করে নেমে আসে। শশীভূষণ তখন কান ধরে তুলে দেন এবং চিৎকার করতে থাকেন, ধন বৌদি, হ্যাঁ ধন বৌদি। চিৎকার চেঁচামেচি শুনে ধনবউ ছুটে এসে দেখতে পায় লালটু উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। উঠতে বসতে ওর প্যান্ট খুলে গেছে, প্যান্টে ওর দড়ি নেই। এটা কি? হ্যাঁ, আমি কি করবো কন, ওর প্যান্টে কিছুতেই ডোর থাকে না। আচ্ছা দেখছি, বলে তিনি পাট দিয়ে বেশ শক্ত করে সুতলি পাকিয়ে ওর প্যান্টে ডোর ভরে দিতেন। লালটু ভয়ে ভয়ে আর প্যান্ট থেকে দড়ি খুলে ফেলত না। লালটু জব্দ এই মাস্টারমশাইয়ের কাছে। মনে করতে পারে একটা উড়োজাহাজের কথা। সেই প্রথম এই অঞ্চলের ওপর দিয়ে উড়োজাহাজ উড়ে যাচ্ছে। ঢাকার কাছে কুর্মিটোলাতে যুদ্ধের জন্য ঘাঁটি হয়েছে। মেজো জ্যাঠামশাই বাড়ি এলে যুদ্ধের গল্প করেন। মাঠ থেকে উড়োজাহাজ দেখে সে যখন বাড়ি ফিরছিল তখন রাস্তায় দেখা। এই খোকা, শোনো। সে বিদেশি শব্দ শুনেই থমকে দাঁড়িয়েছিল। ঠাকুরবাড়ি কোন দিকে? সে আঙুল তুলে দেখিয়ে দিল। ছোট করে চুল ছাঁটা মানুষটার। তিনি নবদ্বীপের মানুষ। এখানে তিনি হাই স্কুলে হেডমাস্টার হয়ে এসেছেন। বারোদি থেকে হেঁটে এসেছেন বলে হাতে পায়ে ধুলো। শোনা বাড়িটা দেখিয়েই ছুটে হারান পালের বাড়ির ভিতর ঢুকে সোজা চলে এসে ছোট কাকাকে খবরটা দিয়েছিল। দিয়ে সে আবার বাড়ির উঠোনে গিয়ে দাঁড়িয়ে থাকল। কতক্ষণে সেই মানুষ পুকুর পাড়ে উঠে আসেন। শশীভূষণ বাড়িতে ঢুকে বলেছিলেন, এটা তোমাদের বাড়ি? সে মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল। শচীন্দ্রনাথ তোমার কে হয়? কাকা। একবার কাকাকে ডাকো দেখি। ততক্ষণে শচীন্দ্রনাথ বাড়ির উঠোনে চলে এসেছেন। ওকে দেখেই শশীভূষণ নমস্কার করেছিলেন, বলেছিলেন, এলাম। আসেন। শচীন্দ্রনাথ বৈঠকখানায় নিয়ে ওকে বসিয়ে দিলেন। এই আপনার ঘর, এই তক্তপোষ আর এই ৩ বালক। শোনা ততক্ষণে বুঝতে পেরেছিল ওদের স্কুলের হেডমাস্টার মশাই, যার আসার কথা অনেক দিন থেকে, যিনি বরিশালের কোন অঞ্চলে শিক্ষকতা করতেন সেকেন্ড মাস্টারের, এখানে হেডমাস্টারের চাকরি পেয়ে চলে এসেছেন। শচীন্দ্রনাথ এ ব্যাপারে বেশি স্কুলের জন্য খেটেছেন এবং কথা ছিল হেডমাস্টার মশাই ঠাকুর বাড়িতেই থাকবেন, খাবেন এবং এই ৩ বালকের প্রতি নজর রাখবেন। শচীন্দ্রনাথ বলেছিলেন, তোমরা মাস্টার মশাইকে প্রণাম করো। ওরা সেদিন কে কার আগে প্রণাম করবে, ঠেলে ঠুলে প্রণাম করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল পায়ে। প্রথমেই তিনি বলেছিলেন, তোমাদের দাঁত দেখি। সোনা দাঁত দেখিয়েছিল। ভালো করে দাঁত মাজা হয় না বলে তিনি নিজে হাত পা ধুয়ে আসার সময় এক রাশ মটকিলার ডাল কেটে আনলেন এবং সবাইকে একটা করে দিয়ে কিভাবে দাঁত মাজতে হয়, দাঁত নিচ থেকে ওপরে মাজতে হয়। এই দাঁত মাজা আমরা আদৌ জানি না, দাঁত থেকেই সব রোগের উৎপত্তি, এমন বলে তিনি নিজে দাঁত মেজে খাঁটি নমুনা দেখিয়েছিলেন। সোনা, লালটু, পল্টু বাইরে এসে হাসতে হাসতে লুটিয়ে পড়েছিল। সেই মাস্টার মশাই আবার চলে এসেছেন। সোনা আর যখন তখন পড়া ফেলে অর্জুন গাছের নিচে ছুটে যেতে পারবে না। সোনা হ্যারিকেন নিয়ে হাত পা ধুতে ঘাটের দিকে চলে গেল। সে কেমন বিমর্ষ, ফতিমা নেই এবং সে অন্যমনস্ক না হলে সে একা ঘাটে হ্যারিকেন নিয়ে হাত পা ধুতে আসতে পারত না, ওর ভয় করত। সে ঘাটে নেমে গেল। হ্যারিকেনটা তেঁতুল গাছের গোড়ায় রেখেছে। সে পা ধোয়ার জন্য জলে নামতেই সামনে কি দেখে ভয় পেয়ে গেল। জলের ওপর ঠিক মাছরাঙা পাখির মতো একজোড়া পায়ের পাতা ভাসছে, লাল,
যেন সিঁদুর গুলে পায়ের পাতায়। কেউ মা লক্ষ্মীকে জলে ভাসিয়ে গেছে। লক্ষ্মীর পায়ের মতো 2 পা জলে ভাসিয়ে নিচে কেউ ডুবে আছে। সে দেখেই লাফ দিয়ে ছুটে পালালো। হ্যারিকেন পায়ে লেগে পড়ে গেল। সে হাঁপাতে হাঁপাতে দক্ষিণের ঘরে ঢুকে বলতে বলতে কেমন তোতলা বনে গেল। শশীভূষণ মুহূর্ত আর দেরি করলেন না। শচীন্দ্রনাথ এবং নরেন দাস ছুটে এলো। শশীভূষণ জলে ঝাঁপিয়ে পড়লেন। নিচে মনে হলো মাথার কাছে একটা শক্ত কিছু লাগছে। তিনি ডুব দিয়ে তুলে আনলেন, দেখলেন মালতী গলায় কলসি বেঁধে জলে ডুবে আত্মহত্যার চেষ্টা। পায়ে আলতা পড়েছে, কপালে সিঁদুর, আর হাতে গলায় ওর যত গয়না ছিল সব পরে সে জলের নিচে অন্তর্ধান করতে চেয়েছে। শচীন্দ্রনাথ নাড়ি টিপে বুঝলেন প্রাণটা ভিতরে এখনো আছে। চোখ দুটো বোজা। মালতী অজ্ঞান হয়ে আছে। গল গল করে জল বমি করছে। ফ্যাকাশে মুখ, কপালে বড় সিঁদুরের ফোঁটা, সিঁথিতে চওড়া সিঁদুর, পায়ে আলতা। চারপাশে যে এত ভিড় শচীন্দ্রনাথ তা লক্ষ্য করলেন না। তিনি অপলক অভাগিনী মেয়েটার দিকে তাকিয়ে আছেন। ওরা নুন দিয়ে ওর শরীর ধীরে ধীরে ঢেকে দিতে থাকল। মেয়েটা চোখ বুজে এখন নুনের নিচে বুঝি নিভৃতে ঘুম যাচ্ছে। সকাল হলেই জেগে উঠবে। সেই আশায় সকলে আলো জ্বালিয়ে চারপাশে বসে থাকল। সোনা সে রাতে ঘুম যেতে পারল না। শিয়রে সেও জেগে বসেছিল। বারবার রঞ্জিত মামার কথা তার মনে পড়ছে। তার কেন জানি রঞ্জিত মামার উপর ভীষণ রাগ হচ্ছিল।